হ্যালো ফ্রেন্ডস, বাইরে নির্মলে তোমাদের প্রত্যেক অভিনন্দন জানাই। দেখো, মার্চ 2024-এ যে সেভেন্থ এসএলএসটি যে এক্সামিনেশন হয়ে গেল মাদ্রাসা সার্ভিস কমিশনে, এবং মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু সেই এক্সামিনেশনের প্রত্যেকটা সাবজেক্টে অফিসিয়াল আনসার কি পাবলিশ করেছে। তো এক্ষেত্রে তোমাদেরকে বলি যে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে বায়োলজিক্যাল সায়েন্সে কাট অফ মার্কস কত হতে পারে। দেখো, এই প্রসঙ্গে তোমাদের একটা বিষয় বলি যে কাট অফ প্রধানত এইরকমভাবে বলা যায় না জেনারেলি। কেন কাট অফ এরকমভাবে বলা যায় না? কারণ কাট অফ এই কারণের জন্যই বলা যায় না যে যে কোনো এক্সামিনেশনে যে কাট অফ সেটা কিন্তু নির্ধারণ করে সেই এক্সামিনেশন যারা কন্ডাক্ট করছে, অর্থাৎ কমিশন কিন্তু এটা নির্ধারণ করে। তো এক্ষেত্রে কোন সাবজেক্টে কাট অফ মার্কস কত হবে সেটা কিন্তু টোটালি ডিপেন্ড করবে মাদ্রাসা সার্ভিস কমিশন কিভাবে কাট অফ রেখেছে তো তার উপরে। এখন কেন অ্যাকিউরেট কাট অফ কমিশন ছাড়া আমরা কেন বলতে পারি না? এর কারণটাই হলো এটা যে কিছু কিছু ইনফরমেশন, যে সমস্ত ইনফরমেশনগুলো অথেন্টিক হতে হবে, 100% সঠিক হতে হবে, তবেই কিন্তু কাট অফ এক্ষেত্রে নির্ধারণ করা যায়। যেমন কোন কোন ইনফরমেশন, যেমন কতগুলো ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ওই এক্সামিনেশনে বা পরীক্ষার্থী যারা আছে অ্যাকচুয়ালি কতগুলো সিট আছে। দেখো, কোন একটা পার্টিকুলার যত সিট আছে, ধরা যাক 100 সিট আছে, কিন্তু পরীক্ষা দিয়েছে 1000 জন। তো অ্যাকচুয়ালি কতজন পরীক্ষা দিয়েছে এরকম হতে পারে যে কেউ হয়তো অ্যাডমিট কার্ডে ফর্ম ফিল আপ করেছে কিন্তু সে পরীক্ষা দেয়নি, এরকম হতে পারে। তো সেই কারণের জন্য অ্যাকচুয়ালি এক্স্যাক্ট কতজন পরীক্ষা দিয়েছে সে তার ইনফরমেশন কিন্তু কমিশনের কাছেই থাকে। তাহলে প্রথম ক্রাইটেরিয়া এটা। সেকেন্ড যেটা, যে প্রত্যেকটা সাবজেক্টে প্রধানত ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন লিস্ট থাকে। যেমন জেনারেলে কতগুলো সিট থাকবে, তার সঙ্গে সঙ্গে এসসি এসটি ওবিসিতে কতগুলো সিট থাকবে, সেগুলো হয়তো আমরা জানতে পারি। কিন্তু ঘটনা হচ্ছে যে সেই প্রত্যেকটা সাবজেক্টে কতজন করে পরীক্ষা দিয়েছে তার ইনফরমেশন, অ্যাকচুয়ালি ইনফরমেশন কিন্তু যেটা বলছিলাম যে কমিশনের কাছেই আছে। সুতরাং এটা হলো সেকেন্ড ফ্যাক্টর। কিন্তু তবুও একটা প্রেডিক্ট করে একটা বলা যায় যে কতজন মোটামুটিভাবে পরীক্ষা দিয়েছে। থার্ড যেটা, সেটা হলো যে কেমন পরীক্ষা দিয়েছে, রেজাল্ট করা হয়। দেখো, রেজাল্ট করা হবে এই কারণের জন্য যে অফিসিয়াল যে সমস্ত আনসার কি পাবলিশ করা হয়েছে, তো সেই আনসারকে রেসপেক্টে প্রধানত বিভিন্ন ক্যান্ডিডেটের এক্ষেত্রে ওএমআর সিট এক্ষেত্রে অ্যানালাইসিস করা হবে এবং সেই অনুযায়ী বিভিন্ন ক্যান্ডিডেট কেমন নাম্বার পেয়েছে তার উপর ভিত্তি করে জেনারেলি কাট অফ করা হয়। কিন্তু ঘটনা হচ্ছে এর অ্যাকিউরেট ইনফরমেশন, যেটা তোমাদেরকে বলছিলাম, অ্যাকিউরেট ইনফরমেশন কিন্তু কমিশনের কাছেই আছে। তো সেই কারণের জন্য 100% কাট অফ কিন্তু আমরা কেউ বলতে পারি না যে 100% কাট অফ এরকম হতে পারে। কিন্তু তবু একটা প্রেডিক্ট করা যায় যে কাট অফ মার্কস কীরকম হতে পারে। তো সেই সম্পর্কেই আজকে তোমাদেরকে বলবো যে বায়োলজিক্যাল সায়েন্সে আমি যেটা প্রেডিক্ট করেছি যে কাট অফ মার্কস কত হতে পারে সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে তার আগে আমি একটু ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই এবং কিছু কিছু নোটিফিকেশান আমি তোমাদেরকে দেখাই এবং সেই সমস্ত নোটিফিকেশানগুলো অ্যানালাইসিস করে তারপরে আমি তোমাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি কাট অফ মার্কস কত হতে পারে। দেখো, আমি একদম ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি এবং এই ওয়েবসাইট বেশ কয়েকদিন তোমরা কিন্তু এই ওয়েবসাইট ফলো করবে। এক্ষেত্রে ওয়েবসাইটে বেশ কিছু বিষয় আছে, যেমন হোম আছে, কমিশন, রুলস আছে, বিভিন্ন রুলস, টেন্ডার, নোটিসেস ইত্যাদি আছে। তো এক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে। দেখো, প্রথম যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, এক্ষেত্রে বলছে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন 7th এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার নোটিশ 4/2024, অর্থাৎ এপ্রিল 2024। এবং এক্ষেত্রে দেখো, এটা কিন্তু মেমো নাম্বার এবং এই মেমো নাম্বারের ডেট কত, যে কোনো নোটিশে একটা পার্টিকুলার মেমো নাম্বার থাকতে হবে। যেহেতু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মেমো নাম্বার দেওয়া আছে এবং তার সঙ্গে সঙ্গে ডেট দেওয়া আছে, তার মানে এই নোটিশ পাবলিশড হচ্ছে কবে, 24/5/2024। ঠিক আছে, তাহলে মেমো নাম্বার হচ্ছে 4/2024, মানে এটা হলো টোটাল মেমো নাম্বার। আর এক্ষেত্রে ডেট যেটা সেটা হচ্ছে 24 মে 2024। সুতরাং এই মেমো নাম্বার এবং ডেট যেহেতু আছে, তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি পার্টিকুলারলি এটা কিন্তু অথেন্টিক ইনফরমেশন বা নোটিস। তো এই নোটিসে কি বলছে দেখো, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন দ্যাট দ্য আনসার কি অফ 7th এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার মেন এক্সামিনেশন, মেন মানে 9-10 লেভেলের যে এক্সামিনেশন, হ্যাজ বিন পাবলিশড অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন 22/5/2024। তো 22/5/2024 এই মেন এক্ষেত্রে আনসার কি পাবলিশড হয়েছে। দেখো, এই জায়গাতে কি আছে, 7th এসএলএসটি মেন আনসার কি। সুতরাং নোটিসে আমরা যেটা দেখছি 22/5/2024, তাহলে 22/5/22 মে 2024 মেন আনসার কি পাবলিশড হয়েছে। The candidates who have appeared in 7th SLST main examination held on 3/3/2024, মানে 3rd March 2024 যে এক্সামিনেশন হয়েছিল, ক্যান লজ দ্য অবজেকশন ইফ এনি এগেনস্ট এনি আনসার অফ দ্য আনসার কি অফ দ্য কমিশন থ্রু দ্য অবজেকশন পোর্টাল। দেখলে যে অফিসিয়াল আনসার কি, যেটা তোমাদেরকে বললাম যে যেটা পাবলিশ করা হয়েছে, তো এই অফিসিয়াল আনসার কি দেখে এবার কিন্তু
তোমরা যেরকমভাবে পরীক্ষা দিয়েছো, তো সেই পরীক্ষার অনুযায়ী তোমরা কিন্তু তোমাদের সমস্ত আনসারগুলো অ্যানালাইসিস করবে। অর্থাৎ তোমাদের কাছে যে কার্বন কপি আছে, তো সেই কার্বন কপি দেখবে এবং তার সঙ্গে সঙ্গে যে আনসার কি দিয়েছে সেই আনসার কি তোমার দেওয়া আনসারের সঙ্গে কীরকমভাবে মিলছে। বিভিন্ন সিরিজ আছে, তুমি যে সিরিজ কোয়েশ্চেন্স পেপারে তুমি যে পরীক্ষা দিয়েছো এবং তার সঙ্গে সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে আনসারকে যেটা প্রোভাইড করেছে, তো তার সঙ্গে মিলিয়ে একটু দেখার চেষ্টা করবে এবং দেখলে মোটামুটিভাবে তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তুমি কত মার্কস এক্ষেত্রে পেয়েছো। দেখো, এই প্রসঙ্গে আবার বলি যে যেহেতু এক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ দুটো আনসার ভুল করলে এক্ষেত্রে 1 নাম্বার কাটা যাবে, মানে 0.5 এক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে। তো সেই কারণের জন্য কেউ হয়তো যখন পরীক্ষা দেওয়া হয়েছিল 9-10 লেভেলে বায়োলজিক্যাল সায়েন্সের প্রশ্ন অনেক ইজি হয়েছিল। তো আফটার এক্সামিনেশন আমরা এরকম ভেবেছিলাম যে আমরা হয়তো প্রত্যেকেই বা যারা পরীক্ষা দিয়েছে অনেকে বলছে যে 70-80 মার্কস তারা পাবে 90 মার্কসের যে এক্সামিনেশন হয়েছিল। যেহেতু নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ দুটো ভুল উত্তরের জন্য যেহেতু 1 নাম্বার কাটা যাবে, তো সেই কারণের জন্য কেউ হয়তো 90টা কোয়েশ্চেন্সই কেউ হয়তো অ্যাটেম্প করেছে, কিন্তু হয়তো তার মধ্যে দেখা গেল যে আনসার কির সঙ্গে 30টা প্রশ্নের উত্তর এক্ষেত্রে মিলছে না। তাহলে যদি না মেলে তাহলে অটোমেটিক্যালি তার কিন্তু 15 মার্কস এক্ষেত্রে মাইনাস হবে। তার মানে সে তাহলে কত পাচ্ছে? তখন সে কিন্তু 75 পাচ্ছে। তো 75 স্কোর কিন্তু হিউজ, এক্ষেত্রে 75 স্কোর কিন্তু হিউজ। এক্ষেত্রে আমি যেটা বলছি যে ম্যাক্সিমাম স্টুডেন্টসের কথা আমি বলছি যে তারা কিন্তু ম্যাক্সিমামই কিন্তু 90 মার্কসের প্রশ্ন কিন্তু তারা কিন্তু বা 90 প্রত্যেকটা প্রশ্ন তারা কিন্তু অ্যাটেম্প করেনি। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়েছে। 80 মার্কস কেউ হয়তো আনসার দিয়েছে এবং অফিসিয়াল যে ওয়েবসাইটে যে আনসার কি দিয়েছে তার সঙ্গে মিলিয়ে একটু দেখে নাও এবং দেখে নেওয়ার পরে যেগুলো নেগেটিভ মার্কিং হয়েছে, ধরা যাক সেক্ষেত্রে তোমার 20টা কোয়েশ্চেন্সের আনসার ভুল হয়েছে, তাহলে এক্ষেত্রে কি হবে? অটোমেটিক্যালি 10 নাম্বার কিন্তু তোমার কাটা যাবে। তো এরকমভাবে তোমরা একটু তোমাদের মার্কস তোমরা জেনে নাও এবং জেনে নেওয়ার পরে তারপরে যখন কমিশন যখন তাদের কাট অফ মার্কস যখন দেবে, তো তখন সেই অনুযায়ী তুমি বুঝতে পারবে যে তুমি অ্যাকচুয়ালি ইন্টারভিউতে ডাক পাবে কিনা, মানে ফার্দার প্রসেসে তুমি এগোবে কিনা। তো এইভাবে তুমি তোমার স্কোর কিন্তু তুমি নিজের মতো করে তুমি অ্যানালাইসিস করছো এবং করতে গিয়ে তুমি কি দেখছো যে এক্ষেত্রে ওয়েবসাইটে যে আনসার কি দেওয়া আছে, কিন্তু অ্যাকচুয়ালি জানো যে সে তুমি কোনো একটা প্রশ্ন হয়তো সেটা ভুল আনসার কি দেওয়া আছে, তখন এইরকম ক্ষেত্রে কিন্তু তুমি চ্যালেঞ্জ করতে পারবে। তো এই প্রসঙ্গে বলি, যেমন বায়োলজিক্যাল সায়েন্সে একটি কোয়েশ্চেন্স আছে যে পারাক্সিজম কোন প্রধানত পারাক্সিজমে কোন রিয়াকশন ঘটে। এক্ষেত্রে যে অপশান যেগুলো ছিল, যে কেলভিন সাইকেল ছিল, গ্লাইকোলাইটিক সাইকেল ছিল, অপশান বিতে যেটা ছিল, অপশান এতে ছিল কেলভিন সাইকেল, অপশান বিতে ছিল গ্লাইকোলাইটিক সাইকেল এবং অপশান সিতে ছিল গ্লাইঅক্সাইলেট সাইকেল এবং অপশান ডি ছিল ব্যাকটেরিয়াল ফটোসিনথেসিস। এক্ষেত্রে উত্তর হওয়ার কথা কিন্তু গ্লাইঅক্সাইলেট সাইকেল, কিন্তু আনসার কি যেটা দিয়েছে, যে অফিসিয়াল ওয়েবসাইটে যে আনসার কি দিয়েছে সেটা হলো গ্লাইকোলাইটিক সাইকেল। তো এই প্রশ্নে কিন্তু তোমরা চ্যালেঞ্জ করতে পারো। তার মানে তুমি যখনই এই প্রশ্নের উত্তরটাকে যখনই তুমি অ্যানালাইসিস করছো, তুমি গ্লাইঅক্সাইলেট সাইকেল দিয়েছো, কিন্তু যেহেতু অফিসিয়াল আনসার কিতে এক্ষেত্রে দেওয়া আছে যে গ্লাইকোলাইটিক সাইকেল, তাহলে অটোমেটিক্যালি তোমার 0.5 মার্কস সেক্ষেত্রে কমে যাচ্ছে। এবং তোমরা জানো যে প্রত্যেকটা এক্সামিনেশন কীরকমভাবে আগের এসএলএসটিতে আমরা দেখেছিলাম যে 0.5 মার্কস এটাও কিন্তু অত্যন্ত ভাইটাল র্যাঙ্কের জন্য। তাহলে এইরকম কোয়েশ্চেন্সের ক্ষেত্রে তুমি কিন্তু চ্যালেঞ্জ করতে পারো। তো চ্যালেঞ্জ করার জন্য কি করতে হবে? তোমাদেরকে একটা পেমেন্ট দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য, যেটা তোমার কনফিউশন হচ্ছে, তো সেই প্রশ্নের জন্য তোমাদেরকে চ্যালেঞ্জ করতে হবে এবং এই প্রত্যেকটা প্রশ্নের জন্য চ্যালেঞ্জ কিন্তু 1000 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। অর্থাৎ একটা প্রশ্নের জন্য তুমি যদি চ্যালেঞ্জ করো সেক্ষেত্রে 1000 টাকা দিতে হবে। দুটো প্রশ্নের উত্তরের জন্য যদি চ্যালেঞ্জ করো তাহলে 2000 টাকা দিতে হবে। এই অ্যামাউন্টটা হয়তো হিউজ, কিন্তু এটা তোমাদেরকে পেমেন্ট করতে হবে। তো এই যে চ্যালেঞ্জ যেটা দেখো, যে অবজেকশন পোর্টাল হুইচ উইল বি ওপেন ফ্রম 6 PM অন 5th May 2024 6টা PM থেকে 8/6/2024 মানে 8ই জুন পর্যন্ত এটা কিন্তু খোলা থাকবে। তো আমি তোমাদেরকে বলবো যে একটুখানি সময় নিয়ে নাও, নিয়ে তারপরে 8ই জুনের আগেই তোমরা কিন্তু এই চ্যালেঞ্জটা করে দেবে। যে প্রশ্নের উত্তরগুলো তোমাদের মনে হচ্ছে যে ভুল আছে, এক্ষেত্রে তোমরা একটু চ্যালেঞ্জ করে দেবে। তো চ্যালেঞ্জ কিভাবে করা যাবে? দেখো, চ্যালেঞ্জ কিভাবে করা যাবে একটু দেখি। দেখো, এক্ষেত্রে তাহলে আমি এই জায়গাতে চলে যাই। 7th SLST মেন আনসার কি অবজেকশন পোর্টাল। তো এই অবজেকশন পোর্টালে গিয়ে তোমরা চ্যালেঞ্জ করতে পারবে। দেখো, এটাই হলো অবজেকশন পোর্টাল। তো যেটা বলছিলাম যে বায়োলজিক্যাল সায়েন্সে হয়তো একটি প্রশ্নের উত্তর ভুল আছে, সুতরাং এই প্রশ্নের উত্তর তুমি চ্যালেঞ্জ করছো, কারণ তুমি যদি চ্যালেঞ্জ না করো অটোমেটিক্যালি তোমার কিন্তু 0.5 মার্কস কিন্তু কমে যাচ্ছে। সুতরাং এক্ষেত্রে তোমাকে রোল নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ দিয়ে তারপর লগ ইন করলেই কিন্তু এই চ্যালেঞ্জ পোর্টাল তোমার খুলে যাবে।
তো এই চ্যালেঞ্জ পোর্টালে প্রধানত বেশ কিছু ইনফরমেশন তোমাকে ইনপুট করতে হবে, যেমন কোন বই থেকে তুমি এটা পেয়েছো, এবং তার সঙ্গে সঙ্গে সেই বইয়ের হয়তো সেই অংশটা তোমাকে আপলোড করতে হবে, এরকম কিছু কিছু বিষয় হয়তো থাকতে পারে। আমি যদিও এটা এখনো দেখিনি, কিন্তু এরকম হয়তো কিছু কিছু বিষয় থাকতে পারে। আচ্ছা, এক্ষেত্রে লেখা আছে দেখি, ফিজ পেয়েবল অফ ₹1000 প্লাস ট্রানজাকশন চার্জেস অফ দ্য কমপ্লেন্টস অর অবজেকশন ফর দ্য ইচ কোয়েশ্চেন্স, ফার্নিশ দ্য ডিটেলস অফ ইয়ার কমপ্লেন্টস অর অবজেকশন, মানে তুমি কোন সাবজেক্টে পরীক্ষা দিয়েছো, তার সঙ্গে সঙ্গে কোন প্রশ্নের ক্ষেত্রে তুমি অবজেকশন দিচ্ছ, এই সমস্ত বিষয়গুলো তোমাকে মেনশন করতে হবে, এবং আপলোড দ্য সাপোর্টিং ডকুমেন্টস টু জাস্টিফাই ইউর কমপ্লেন্টস অর অবজেকশন ইন পিডিএফ আর জেপিজি ফরম্যাট অফ দ্য ম্যাক্সিমাম এত কেবি। সুতরাং যে বই থেকে তুমি করছো, তো সেই বইয়ের লেখক রাইটারকে, এবং তার সঙ্গে সঙ্গে সেই বইয়ের ওই জায়গাটা তোমাকে ছবি তুলে পিডিএফ ফরম্যাটে সেটা তোমাকে আপলোড করতে হবে। এই প্রসঙ্গে বলি, যেহেতু প্ল্যান ফিজিওলজি থেকে এই বিষয়টা এসেছে, সুতরাং প্ল্যান ফিজিওলজির ফেমাস যে বই আছে, যে তাইজের বই থেকে তোমরা এটা করতে পারো, যে সেখানে যেটা লেখা আছে, তো সেই জায়গাটা ছবি তুলে তোমরা এক্ষেত্রে আপলোড করে দেবে এবং সাবমিট ইউর কমপ্লেন্টস অর অবজেকশন, এবং তারপরে তুমি তোমার অবজেকশনকে তুমি এটা সাবমিট করবে। তো সাবমিট করার ফলে তাহলে কি হবে, যখনই তুমি সাবমিট করছো, তো সাবমিট করার ফলে তার ফলে এক্ষেত্রে তোমার কিন্তু 0.5 মার্কস যেটা তুমি কিন্তু সিকিউর করলে। একটা বিষয় দেখো, তাহলে এক্ষেত্রে একটা প্রশ্ন থেকেই যায়, তো কি প্রশ্ন, যে সুতরাং যারা অবজেকশন করলো না, তো তারা কি এক্ষেত্রে তারা কি বেনিফিটেড হবে না? যে শুধু অবজেকশন করেছে, তো তার ক্ষেত্রেই কি এক্ষেত্রে সে কি বেনিফিটেড হবে? দেখো, এই প্রশ্নের যেটা উত্তর, তো যে অবজেকশন করেছে প্রধানত তার ক্ষেত্রেই এটা হবে। জেনারেলি আমার যেটা ইনটিউশন যেটা বলছে, যে অবজেকশন করেছে তো তার ক্ষেত্রেই হবে, কারণ কমিশন তো একটা অফিসিয়াল একটা আনসার কি পাবলিশ করেছে, তো এটা হতে পারে। তাহলে অবজেকশন, এত হিউজ অ্যামাউন্ট অফ মানি দিয়ে অবজেকশন করা, তার মানেই হলো এটা যে অবজেকশন করছে তার আনসার সিটটাকে এক্ষেত্রে ভেরিফাই করা হবে, এবং এক্ষেত্রে হয়তো যে একটি কোয়েশ্চেন্সের জন্য কেউ হয়তো অবজেকশন করেছে, তার হয়তো 0.5 মার্কস এক্ষেত্রে বেড়ে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে, যখন একটা কোয়েশ্চেন্সে যখন অনেকগুলো অবজেকশন যখন আসবে, তখন কমিশন কিন্তু নিজেই একটা ডিসিশন নিয়ে নেবে। কীরকম, যেটা আমার মনে হয়, যেটা আমার ইনটিউশন যেটা বলছে, যে কমিশন তখন একটা ডিসিশন নিয়ে নেবে, এবং ওই সাবজেক্টে তখন কিন্তু তারা একটা রিভাইস আনসার কি তারা পাবলিশ করতে পারে। যখনই রিভাইস আনসার কি তারা পাবলিশ করবে, তো সেটা একদম এক্সপার্ট দিয়ে রিভাইস আনসার কি পাবলিশ করা হবে, এবং করার ফলে মোটামুটিভাবে সব্বার ক্ষেত্রে তখন এক্ষেত্রে বিষয়টা সব্বার ক্ষেত্রে তখন কিন্তু নাম্বার এক্ষেত্রে অটোমেটিক্যালি বেড়ে যেতে পারে। মানে এক্ষেত্রে আমি যেটা বলতে চাইছি, যে আনসার কি দিয়েছে, তো তার রেসপেক্টে এখন হয়তো তাদের আনসার সিট এক্ষেত্রে অ্যানালাইসিস করা হচ্ছে, কিন্তু যখনই একটা রিভাইসড আনসার কি দেওয়া হবে, তো তখনই কিন্তু তাদের রেসপেক্টে সমস্ত সেই রিভাইসড আনসার কি রেসপেক্টে সমস্ত আনসার সিট এক্ষেত্রে বা ওএমআর সিট এক্ষেত্রে অ্যানালাইসিস করা হবে। এই জন্যই কমিশন কিন্তু একটু সময় নেবে, যে অ্যাকচুয়ালি কাট অফ মার্কস কত হতে পারে, তো তার জন্য একটু সময় নেবে। আমি আবার অফিসিয়াল ওয়েবসাইটে আমি আবার চলে যাই। দেখো, একটু অফিসিয়াল ওয়েবসাইটে যাচ্ছে, আবার আমি চলে যাই অফিসিয়াল ওয়েবসাইটে। সুতরাং আনসার কি যেটা দিয়েছে, দেখো প্রথমে, আচ্ছা আমি অবজেকশন লিস্টটা দেখালাম, এবার আনসার কি আমরা দেখে নিচ্ছি। এক্ষেত্রে 7th এসএলএসটি মেন আনসার কি, প্রত্যেকটা সাবজেক্টে এক্ষেত্রে আনসার কি দেওয়া আছে। যেমন লাইফ সায়েন্সে, তো লাইফ সায়েন্সের ক্ষেত্রে বিভিন্ন সিরিজে মোস্ট প্রবাবলি কোয়েশ্চেন ছিল 9-10 লেভেলে, সিরিজ এ, সিরিজ বি, সিরিজ সি এবং সিরিজ ডি। তো তুমি কোন সিরিজে তুমি পরীক্ষা দিয়েছো সেই সিরিজ দেখে নেবে, এবং দেখে নিয়ে এই আনসার কি ওয়াইজ তুমি তোমার ওএমআর সিটটাকে মেলাবে, এবং মিলিয়ে তুমি দেখবে যে কোন জায়গাতে তোমার ভুল আছে, তো সেগুলোকে নেগেটিভ ধরে নেবে, এবং তার সঙ্গে সঙ্গে কোনগুলো ঠিক আছে সেটাকে রাইট দিয়ে দেবে। তুমি কিভাবে ক্যালকুলেশন করবে, ধরো কোয়েশ্চেন নাম্বার 1 এটা তোমার ঠিক আছে, সুতরাং এক্ষেত্রে রাইট দেবে। কোয়েশ্চেন নাম্বার 2 এটা ঠিক আছে, রাইট দিয়ে দেবে। নাম্বার 4 হয়তো ঠিক আছে, এটাকে রাইট দেবে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 5 হয়তো ভুল আছে, এটাকে তখন ক্রস দিয়ে দেবে, এবং এরকমভাবে তোমরা মোটামুটিভাবে একটা বুঝে যাবে যে তুমি কত মার্কস পাবে। তাহলে 5টা কোয়েশ্চেন্স আমি তোমাদেরকে যে বললাম, তো এক্ষেত্রে 4টে কোয়েশ্চেন্স তোমার ঠিক আছে, কিন্তু 5 নাম্বার কোয়েশ্চেন্সে এসে দেখছো যে এটা ভুল আছে, তাহলে অ্যাকচুয়ালি স্কোর হওয়ার কথা কত তোমার 4, কিন্তু যেহেতু নেগেটিভ মার্কিং আছে, তাহলে স্কোর কিন্তু 3.5 হয়ে যাবে। এবং এরকমভাবে অ্যানালাইসিস করবে। এটা করতে করতে গিয়ে হয়তো দেখলে যে 41 কোয়েশ্চেন্সটা অফিসিয়াল আনসার কির সঙ্গে তোমার কনফিউশন হচ্ছে, তো এই কোয়েশ্চেন্সে তুমি চ্যালেঞ্জ করবে। তাহলে এই যে 0.5 যেটা তোমার কমে যাচ্ছিল, তো চ্যালেঞ্জ তুমি করার পরে নিশ্চয়ই এক্ষেত্রে তোমার যখন রেজাল্ট তোমার দেওয়া হবে, বা তোমার যখন স্কোর যেটা দেওয়া হবে, এক্ষেত্রে ওই 0.5 এক্ষেত্রে অ্যাড করা হবে। যদি কোনোভাবে, আমি আবার বলছি, আমার যেটা মনে হচ্ছে
যে যদি কোনোভাবে রিভাইজড আনসার কি যদি কোনোভাবে পাবলিশড হয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু রিভাইজড আনসার কি যদি পাবলিশ না হয় মোস্ট প্রবাবলি যারা যারা এক্ষেত্রে চ্যালেঞ্জ করেছে তো তাদের ক্ষেত্রেই মোস্ট প্রবাবলি হয়তো নাম্বারটা এক্ষেত্রে বাড়তে পারে, আদারওয়াইজ না বাড়ারই কিন্তু সম্ভাবনা। তো তার মানে আমি এটা বলছি না যে আমি তোমাদেরকে এন্টারটেন করছি না যে কমিশনকে প্রচুর মানে ফিস দেওয়ার জন্য আমি কিন্তু এন্টারটেন করছি না, আমি জাস্ট আমার আইডিয়াটা তোমাদেরকে বললাম। এবং আবার বলছি, যখন কোনো একটা কোয়েশ্চেন্সে কোনো একটা পার্টিকুলার কোয়েশ্চেন্সে যখন কনফিউশন হবে, অনেকগুলো যখন এক্ষেত্রে চ্যালেঞ্জ জমা পড়বে, তখন কমিশন নিশ্চয়ই এক্ষেত্রে কিন্তু রিভাইজড আনসারকেই কিন্তু পাবলিশ করবে। আমি জানি না এরকম কেন হয়, এই ধরনের বড় বড় পরীক্ষাতে কেন এরকমভাবে প্রশ্ন কেন ভুল এক্ষেত্রে করা হয় বা ভুল এক্ষেত্রে আনসার কি কেন দেওয়া হয়, কারণ এক্সপার্টরাই তো প্রধানত পরীক্ষা নেন। সুতরাং এক্ষেত্রে কেন যে ভুল আনসার কি দেওয়া হয় এবং তার জন্য কেন ক্যান্ডিডেটরা সাফার করবে, তো এটা কিন্তু আমি ঠিক জানি না, আমি বলতে পারবো না। ভুল হতে পারে, কিন্তু এরকম ভুল মনে হয় না হওয়াটাই কাম্য, কারণ এর জন্য কিন্তু ক্যান্ডিডেটরাই সাফার করে, এর ফলে আমাদের ক্যান্ডিডেটদের মধ্যে কিন্তু অনেক কনফিউশন তৈরি হয়। কীরকমভাবে টোটাল বিষয়টা হয় আমি তোমাদেরকে বললাম, মোটামুটিভাবে এখন তোমরা কয়েকদিন কি কাজ করবে সেই বিষয়টা আমি তোমাদেরকে বললাম। এবার তোমাদেরকে বলি যে অ্যাকচুয়ালি কাট অফ মার্কস কত হতে পারে, যেটা যেটা এতক্ষণ আমরা আলোচনা করছিলাম। বিভিন্ন বিষয়ের উপর প্রধানত কাট অফ ডিপেন্ড করে। তো কাট অফ জিনিসটা কি আগে তোমাদেরকে বলি। তো কাট অফ মানে হচ্ছে যে এটাই যে একটা মিনিমাম মার্কস তোমাকে সিকিউর করতে হবে এবং সেই মিনিমাম মার্কসের উপর বেস করে ঠিক হবে যে তুমি ফার্দার প্রসেসিংয়ে যাবে কিনা। যেমন এক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশন যে 90 মার্কসের যে এক্সামিনেশন নিয়েছে, তো সেই 90 মার্কসের এক্সামিনেশনে কেউ কেউ হয়তো 70+ হয়তো কেউ স্কোর করেছে, অর্থাৎ ম্যাক্স। তো এক্ষেত্রে 70+ স্কোর কিন্তু আমার মনে হয় যে খুব কম সংখ্যক স্টুডেন্টই করবে, যেহেতু নেগেটিভ মার্কিং আছে। তো সেই কারণের জন্য 70+ স্কোর বা 70 থেকে 80 স্কোর কিন্তু খুব কম সংখ্যক স্টুডেন্ট করবে, কিন্তু যেহেতু প্রশ্ন অনেক ইজি হয়েছিল তো সেই কারণের জন্য মোটামুটিভাবে ধরে নাও যে 60 থেকে 70 জন কিন্তু এই 70+ স্কোর করবে। এবং সিট কত ছিল আগে বলি, যে 9-10 লেভেলে যে সিট ছিল, তো জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সিট ছিল 139 মানে 139, এবং ফিমেলদের ক্ষেত্রে সিট ছিল 6টি। সুতরাং এক্ষেত্রে টোটাল যে সিট মানে বেঙ্গলি মিডিয়ামে যে সিট ছিল সেটা 145টি 145, এবং উর্দু মিডিয়ামে যে সিট সেটা হলো 3টি। তার মানে টোটাল সিট যদি আমরা ধরি 148টা সিট। তো এক্ষেত্রে ইন্টারভিউতে যেটা ডাকা হবে বা পরবর্তীকালে ফার্দার যে প্রসেসিং হবে, তো এক্ষেত্রে ইন্টারভিউতে যদি 1.5 গুণ যদি ডাকা হয় তাহলে 222 জনকে ডাকা হবে। মানে 148 যে সিট ছিল তার সঙ্গে 1.5 আমরা গুণ করে দিলাম, তাহলে 222 জনকে ডাকা হবে। তো এই 222 জনের মধ্যে তুমি ধরে নাও যে 70 জন অন্তত 70 মার্কস তারা স্কোর করেছে। তাহলে বাকি আর কতগুলো ক্যান্ডিডেট, বাকি যে ক্যান্ডিডেট যারা রয়ে গেছে বা 150 বা 152 জন যে ক্যান্ডিডেট আছে তাদেরকে মিনিমাম কত এক্ষেত্রে স্কোর করতে হবে। মোটামুটিভাবে আমার যেটা অ্যানালাইসিস বা আমার যেটা মনে হচ্ছে যে যেহেতু প্রশ্ন অনেক ইজি হয়েছিল, দেখো যেটা বলছিলাম যে যদি কোনো এক্সামিনেশনের সিটের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে কিন্তু কাট অফ কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে। আবার প্রশ্ন যদি অনেক ইজি হয় তাহলে কিন্তু কাট অফ কিন্তু বেড়ে যাবে, কারণ অনেকেই কিন্তু সঠিক উত্তর করতে পারবে। এবং কমিশনই একমাত্র জানে যে কতগুলো ক্যান্ডিডেট এক্ষেত্রে কারেক্ট আনসার দিয়েছে এবং কতগুলো ক্যান্ডিডেট এক্ষেত্রে রং আনসার দিয়েছে, কারণ যখন রেজাল্টকে যারা অ্যানালাইসিস করবে তখন তারা বুঝতে পারবে। এবং সেই অনুযায়ী 222 জন কতর মধ্যে হচ্ছে, অর্থাৎ 220 জন এক্ষেত্রে বায়োলজিক্যাল সায়েন্সে 222 জনকে মোটামুটি রাখতে গেলে মিনিমাম কত মার্কসের মধ্যে রাখতে হবে, কারণ হয়তো মার্কস কিন্তু সেম হতে পারে। যখনই সেম হচ্ছে কিন্তু কাট অফ কিন্তু ওই জায়গাতেই দাঁড়িয়ে আছে। মানে বিষয়টা কীরকম, ধরা যাক 70 মার্কস পেয়েছে 50 জন, যেটা তোমাদেরকে বলছিলাম যে 70 মার্কস পেয়েছে 50 জন, আবার 69 পেয়েছে আরও 50 জন, তাহলে কত হলো, তাহলে 69-এ কাট অফ তখন নেমে গেল, ঠিক আছে, তাহলে 100 জন হয়ে গেল। আবার ধরো 69 থেকে 60 পর্যন্ত পেয়েছে ধরে নাও আরও 100 জন, তাহলে কাট অফ তখন কত হয়ে গেল, 69 থেকে 60 পর্যন্ত পেয়েছে 100 জন, তাহলে তাহলে এক্ষেত্রে 200 জন ক্যান্ডিডেট কিন্তু হয়ে গেল, সুতরাং কাট অফ কিন্তু 60 মার্কসে নেমে গেল। তাহলে এখনো 22 জন আছে, এবার ধরো 60 থেকে আবার নামছে, তো 60 থেকে 55-এর মধ্যে ধরো পেয়েছে আরও 22 জন, আরও 22 জন এক্ষেত্রে 60 থেকে 55-এর মধ্যে পেয়েছে, তাহলে কাট অফ কিন্তু অটোমেটিক্যালি 55-এ নেমে গেল। এবং এরকমভাবে জেনারেলি কাট অফকে নির্ধারণ করা হয়। তো আমার যেটা ইনটিউশন যেটা বলছে যে কাট অফ এক্ষেত্রে যেহেতু প্রশ্ন ইজি হয়েছে
এবং তার সঙ্গে সঙ্গে অনেক ক্যান্ডিডেটই ভালো পরীক্ষা দিয়েছে, অনেকে হয়তো নেগেটিভ মার্কিংয়ের ভয়ে অনেকে প্রশ্ন অ্যাটেম্প্ট করেনি। তো সেই হিসাবে আমার যেটা ইনটিউশন বলছে যে কাট অফ মোটামুটিভাবে 60 থেকে 65-এর মধ্যে বায়োলজিক্যাল সায়েন্সে কাট অফ আসতে পারে, যেটা যেটা তোমরা বারবার আমাকে প্রশ্ন করছো। তো আমার মনে হয় যে 60 থেকে 65-এর মধ্যে কাট অফ মার্কস এক্ষেত্রে নামতে পারে, কারণ 70 মার্কস পাওয়াটা কিন্তু অত্যন্ত ডিফিকাল্ট, মানে অ্যাবোভ 70 এই ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশনে হচ্ছে। তোমরা অনেকেই প্রশ্ন করছো, তো এটাই হলো তার আনসার। কিন্তু আমি আবার বলছি যে এটা কিন্তু আমি একটা অ্যানালাইসিস থেকে বললাম, কিন্তু কাট অফ নির্ধারণ করার জন্য স্পেসিফিক ইনফরমেশন কিন্তু অবশ্যই থাকতে হবে। যে কতগুলো সিট আছে এটা আমরা সবাই জানি, এই স্পেসিফিক ইনফরমেশন আমরা জানি, কিন্তু কতজন ফর্ম ফিল আপ করেছে সেটা হয়তো আমরা বুঝতে পারবো, কিন্তু ঘটনা হচ্ছে যে কতজন পরীক্ষা দিয়েছে। অনেকে হয়তো এরকম হতে পারে পরীক্ষা দেয়নি, কতজন পরীক্ষা দিয়েছে এবং কতজন মার্কস সিকিউর করেছে, তো সেটা কিন্তু কমিশনই বলতে পারবে। তো সেই কারণের জন্য কমিশন এইভাবে প্রধানত কাট অফ নির্ধারণ করে। তো 100% অথেন্টিক কিন্তু কাট অফ কিন্তু কমিশনে বলতে পারে, এটা তোমাদেরকে আমি বললাম। সুতরাং বায়োলজিক্যাল সায়েন্সে মোটামুটি কাট অফ যেটা তোমাদেরকে বললাম যে 60 থেকে 65-এর মধ্যে কিন্তু কাট অফ ঘোরাফেরা করতে পারে। তো আমি তাহলে নোটিফিকেশনগুলো আরেকটু দেখে নিই। দেখো, ইম্পর্টেন্ট নোটিশ, তো এই নোটিফিকেশন বারেই প্রধানত বা এই জায়গাতেই প্রধানত বিভিন্ন ইম্পর্টেন্ট নোটিশগুলো দেওয়া হবে। যেমন 7th SLST মেন আনসার কি অবজেকশন পোর্টাল। তো এই পোর্টালে গেলে তুমি অবজেকশন করতে পারবে। আমি একটু খুলে খুলে দেখিয়ে দিই। তো এই পোর্টালে গেলে তুমি অবজেকশন করতে পারে কোনো প্রশ্নের উত্তরে। এখনো পর্যন্ত যে নোটিফিকেশন এখনো পর্যন্ত যেটা কমিশনে আছে, তো সেগুলো তোমাদেরকে বলছি যে লেটেস্ট নোটিফিকেশন। এবং দেখো, নোটিস ফর দ্য 7th SLST মেন আনসার কি, যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, পরে কিন্তু ফলো করবে, বারবার ফলো করবে। এবং 7th SLST মেন আনসার কি, এটা তো খুলে দেখালাম। যেমন লাইফ সায়েন্সে মেন আনসার কি, তো এই আনসার কিতে তোমরা কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে এই আনসার কির ওপর বেস করে। এবং এপ্রিল 25, 2024 যেটা দিয়েছে নোটিস ফর দ্য 7th SLST টেট আনসার কি, যাদের কনফিউশন আছে, তো আমার সাজেশন তোমরা কিন্তু চ্যালেঞ্জ করবে। কারণ যদি কোনোভাবে রিভাইজড আনসার কি যদি কোনোভাবে পাবলিশড না হয়, তাহলে কিন্তু তুমি যেহেতু চ্যালেঞ্জ করোনি, তো সেই জন্য কমিশনের কিন্তু কোনো দায়িত্ব থাকবে না যে ওই প্রশ্নের উত্তর, ধরা যাক যে প্রশ্নটা তোমাদেরকে বলছে যে পারক্সিজম প্রধানত কোন রিয়াকশন পারক্সিজমের মধ্যে সম্পন্ন হয়, তো এই প্রশ্নের উত্তরে কমিশন কিন্তু তোমাকে মার্কস না দিলেও তোমার কিন্তু কিছু করার থাকবে না, কারণ কমিশন বারবার এক্ষেত্রে নোটিফিকেশন দিয়েছে যে চ্যালেঞ্জ করতে পারেন আপনি। তো সেই কারণের জন্য বলছে যে যাদের মনে হচ্ছে যে কনফিউশন আছে, তো তারা কিন্তু চ্যালেঞ্জ করতে পারো। আমি আবার বলছি যে কেন এরকম হয়, এই ধরনের এক্সামিনেশনে কেন এরকম টাইপের সিলি মিস্টেক হয়, তো এটা এখনো পর্যন্ত মানে আমার কাছে ক্লিয়ার নয়, আমার ক্ষুদ্র বুদ্ধিতে এখনো পর্যন্ত আসে না। এর জন্য কেন ক্যান্ডিডেটরা সাফার করবে, এটা একটা বড় প্রশ্নচিহ্ন। কিন্তু তবুও যেহেতু এক্ষেত্রে ঘটনাটা ঘটেছে বা কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে এরকম কনফিউশন আছে, তোমার কাছে যদি পার্টিকুলার সোর্স থাকে, তুমি কিন্তু অবশ্যই চ্যালেঞ্জ করবে। দেখো, তোমরা আমাকে বারবার এই বিষয়টা তোমরা জানতে চেয়েছো, কিন্তু আমার একটু সময় লাগলো এই কারণের জন্য। এই ধরনের ইনফরমেশন শেয়ার করতে গেলে আমার পক্ষে যতটুকু পারা যায় অথেন্টিক আমি তোমাদেরকে বলার চেষ্টা করলাম। তো আবার বলছি যে আমি যে কাট অফ বললাম, সেই কাট অফ কিন্তু চেঞ্জ হতে পারে, এবং 100% অ্যাকিউরেট কাট অফ কিন্তু দেবে একমাত্র কমিশন। আমরা কেউ 100% অ্যাকিউরেট কাট অফ কিন্তু দিতে পারি না। সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।